নিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে তা হলো আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। বিষয়ের পক্ষে বলবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর সেনানিবাস এবং বিষয়ের বিপক্ষে বলবে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মেহেরপুর। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষদল ক্যান্টনমেন্ট কলেজ যশোর সেনানিবাসের বিতার্কিকরা হলেন তাসমিমা ফাতিমা নিমু, সঞ্জিদা আক্তার ও তাদের দলনেতা আখলাক ইসলাম তামিম। বিপক্ষ দল মেহেরপুর সরকারি মহিলা কলেজ মেহেরপুরের বিতার্কিকরা হলেন শামসুন নাহার মিম, জাহানারা ফেরদৌস জয়িতা ও তাদের দলনেতা তানজিমা তাসমিম হক মোহনা। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ডক্টর নিবেদিতা রায়, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; এবং আবদুল্লাহ আহমেদ চৌধুরী, ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা, রূপালী ব্যাংক পিএলসি। সম্মানিত বিচারকবৃন্দ যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10 এবং যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর, উপাচার্য, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। সেক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এ পর্যায়ে আজকের বিতর্কটি পরিচালনার জন্য আমি সম্মানিত সভাপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এ আপনাদেরকে স্বাগতম। এটা প্রথম পর্বের প্রথম অনুষ্ঠান। আজকের বিষয় আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। এখানে দুটি পক্ষই আছে স্বাভাবিকভাবে। পক্ষ দল হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ যশোর সেনানিবাস, আর বিপক্ষে আছে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মেহেরপুর। গঠনমূলক পর্যায়ে আমি প্রথম বক্তা ক্যান্টনমেন্ট কলেজ যশোরের তাসনিম ফাতিমা নীলুকে আহ্বান করছি। স্বপ্ন নয় শুধুই কাগজে আঁকা, চাই সমৃদ্ধির পথে বাংলাকে রাখা। ভাববাদের জালে শুধু ইতিহাস ঘুমায়, আর তাই জেগে থাকে অর্থনৈতিক উৎকর্ষতায়। সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আজকের এই মহান বিতর্ক মঞ্চে আমি দাঁড়িয়েছি এই আত্মবিশ্বাস নিয়ে যে ভাববাদে দেশ চলে না। একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য চাই বাস্তবতামুখী কর্মপরিকল্পনা, অর্থনৈতিক নীতি ও উন্নয়নমুখী চিন্তা চেতনা। ধন্যবাদ সম্মানিত সভাপতি, আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। আজকের এই বিষয়টি যে শব্দগুলো সংজ্ঞায়নের দাবি রাখে সেই বিষয়গুলো হচ্ছে আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদ নয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি।
প্রথমত আমরা আগামী বাংলাদেশ বলতে বোঝাচ্ছি এমন একটি বাংলাদেশকে যে বাংলাদেশের রাজনৈতিক কলহ, হানাহানি, বিবাদ ও রাজনৈতিক অপসংস্কৃতিকে সরিয়ে ও বিভাজনকে সরিয়ে আমরা বাংলাদেশকে রূপান্তর করব এমন একটি বাংলাদেশে যেখানে আমরা সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করব এবং সেখানে আমাদের বাংলাদেশের মানুষগুলো থাকবে শান্তিতে এবং প্রযুক্তিগতভাবে নিরাপদে ও সম্মানের সাথে বাঁচবে। এবার আসি আমরা রাজনৈতিক ভাববাদে। রাজনৈতিক ভাববাদ বলতে আমরা বোঝাচ্ছি কোনো আদর্শগত রাজনৈতিক চিন্তা বা জাতীয়তাবাদী আবেগকে যেখানে বাস্তবতার উন্নয়নের চেয়ে আদর্শিক বক্তব্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর আমরা নয় বলতে বোঝাচ্ছি অপেক্ষাকৃতভাবে কম গুরুত্ব পালন করা বা সহায়ক ভূমিকা পালন করাকে। আর আমরা সর্বশেষ অর্থনৈতিক সমৃদ্ধি বলতে বোঝাচ্ছি একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং দেশের জীবনযাত্রার মান উন্নয়নকে। এখানে আমরা শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বোঝাচ্ছি না, এখানে থাকছে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং থাকছে সামাজিক ন্যায় ও বিচার, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান উন্নয়ন ও মানবিক উন্নয়ন। আজকের এই বিষয়টি আরো সুস্পষ্টভাবে প্রমাণের ক্ষেত্রে আমিও আমার দল তিনটি ক্ষেত্র উপস্থাপন করছি। প্রথম ক্ষেত্রটি হচ্ছে রাষ্ট্রীয় অগ্রগতি পাবার মাপকাঠি এখন অর্থনীতি, দ্বিতীয়ত হচ্ছে কর্মমুখী শিক্ষা ও আত্মকর্মসংস্থান ও তৃতীয়টি হচ্ছে প্রযুক্তির উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি। ক্ষেত্র তিনটি, প্রথমটি আমি নিজে এবং আমার দ্বিতীয় বক্তা এসে দ্বিতীয়টি এবং আমার সর্বশেষ ক্ষেত্রটি আমার দলের দলনেতা তার বক্তব্যের মাধ্যমে তথ্য উপাত্ত ও সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাবে যে বিতর্কটি আমরা জিতি। আমরা দেখেছি 2013 ও 2014 সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক অসহিংসতার কারণে প্রায় ক্ষয়ক্ষতি পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 20,000 কোটি টাকা এবং 10,000-এরও বেশি ক্ষুদ্র ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হয়ে গিয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক আদর্শের নামে রাস্তায় আগুন ধরানো এবং নির্বিচারে গুলিবর্ষণ করা কি রাজনৈতিক আদর্শের প্রতিচ্ছবি নাকি রাজনৈতিক সহিংসতা ও পশ্চাৎগামিতার প্রতিচ্ছবি? প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে গেলাম। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2013 থেকে 2015 সাল অবধি রাজনৈতিক অসহিংসতার কারণে এই বাংলাদেশের রপ্তানি শিল্পে হ্রাস পেয়েছে প্রায় 8%। বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্পে তার একটা ব্যাপক প্রভাব বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান একটি খাত। এই খাতে এখন বিদেশি ক্রেতারা পিছিয়ে গেছেন, বহু অর্ডার বাতিল হয়েছে এবং বহু শ্রমিকেরা ছাঁটাইয়ের শিকার হয়েছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, রাজনৈতিক ভাববাদ যদি সত্যি এতটা শক্তিশালী হতো তাহলে কেন সরকারকে বারবার জাতীয় বাজেট থেকে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতের ব্যয় কমিয়ে কেন বারবার আমাদেরকে জনগণের নিরাপত্তার ক্ষেত্রে ব্যয় বাড়াতে হচ্ছে? বিজ্ঞ প্রতিপক্ষ আশা করি এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। যেখানে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, অবকাঠামো একটি জাতির ভবিষ্যৎ এবং স্বাস্থ্য দেশের সম্পদ। বিগত বছরে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাপক অর্থনৈতিক, শিক্ষাগত, নিরাপত্তাগত ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে, যার দৈনিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় $1 বিলিয়ন এবং তৈরি পোশাক শিল্প খাতে তার ক্ষয়ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় $58.8 মিলিয়ন এবং বন্দর ও যোগাযোগ শিল্পে এই ক্ষয়ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় $175 কোটি টাকা। দ্য ডেইলি স্টার 2024 সালের তথ্যসূত্র মতে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালে বন্ধ থাকার কারণে একাডেমিক কার্যক্রম ও মানব সম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়ে। বিজ্ঞ প্রতিপক্ষ একটু লক্ষ্য করে দেখুন, যেখানে অর্থনীতি দেশের একমাত্র রক্ত সঞ্চালন, সেখানে রাজনৈতিক কোলাহলে যদি আমাদের হৃদস্পন্দন থেমে যায় তাহলে এ দেশ এগোবে কি করে? রাজনীতি হোক মানুষের কল্যাণে, কিন্তু যখন সেই রাজনীতির নাম করেই মানুষ থাকে অভুক্ত, শিশুরা স্কুলে যেতে পারে না এবং বেকার তরুণ বিষণ্ণতায় আত্মহত্যা করে, তাহলে তো বলতেই হয় বাংলাদেশের রাজনৈতিক ভাববাদের পিছনে তো বরাবরই দলীয় স্বার্থ কাজ করে যাচ্ছে। তাহলে বলুন তো প্রতিপক্ষ, এই ভাববাদ নামক দর্শনের সাথে জনগণের পেট ভরার কি সম্পর্ক? মাননীয় সভাপতি, এদেশের মানুষ এখন চায় কেবল রাজনৈতিক ভাববাদ না, চায় চাকরি, চায় কৃষিতে নতুন প্রযুক্তি, চায় নারী উদ্যোক্তার জন্য ঋণ সহায়তা, চায় ঘরে ঘরে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা। তাই মাননীয় সভাপতি, ভাব নয় ভবিষ্যৎ চাই, স্লোগান নয় সমাধান চাই। আগামীর বাংলাদেশ হোক অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তাসমিম ফাতেমা। আমি এই পর্যায়ে বিপক্ষ দল থেকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ শামসুন নাহার মিমকে আহ্বান করছি। জিডিপি বাড়ে কাগজে কলমে, মানুষ পড়ে পিছে, তাই রাজনৈতিক ভাববাদানুক এমন ভোর যেখানে সবাই মিলে বাঁচে। বাংলাদেশের দীর্ঘদিন ধরে উন্নয়ন নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়েছে জিডিপি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ
অবকাঠামোগত প্রসার, যা মূলত অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। কিন্তু এই উন্নয়নের ছায়ায় লুকিয়ে ছিল রাজনৈতিক স্বৈরাচার, মতপ্রকাশের সংকোচন, গণতন্ত্রহীনতা, আর্থসামাজিক বৈষম্য, রাজনৈতিক নিপীড়ন। কিন্তু 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ছিল এ অবস্থার বিরুদ্ধে এক বিপ্লবী জাগরণ। তা ছিল শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, চেতনা পরিবর্তনের সূচনা। এর ফলে জুলাই সনদ ও রাজনৈতিক ভাববাদ নির্ভর রূপরেখা সামনে আসে, যেখানে নতুন বাংলাদেশ গঠনের সংকল্পে আছে ন্যায়ভিত্তিক শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, তরুণ নেতৃত্বের উত্থান এবং জাতীয় আদর্শের পুনরাবিষ্কার। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলার সুযোগ দেবার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির বিপক্ষে অবস্থান করছি। অর্থাৎ আমি এবং আমার দল আজ প্রমাণ করে যাব আগামীর বাংলাদেশ হবে রাজনৈতিক সমৃদ্ধির। এখানে রাজনৈতিক ভাববাদ বলতে বোঝায় একটি আদর্শ ভিত্তিক দৃষ্টিভঙ্গি, যেখানে রাজনীতিকে শুধুমাত্র ক্ষমতার খেলা নয়, বরং জনকল্যাণ, ন্যায় বিচার, সমতা, নৈতিকতার চর্চা হিসেবে দেখা হয়েছে। একটি রাজনৈতিক উদ্দেশ্যকে আদর্শিক ভিত্তিতে দাঁড় করায়, যা রাষ্ট্র ও সংবিধানের নীতিমালা, নাগরিকের স্বাধীনতা, নাগরিকের অধিকার কতটুকু হবে তা নির্ধারণ করে। আর অর্থনৈতিক সমৃদ্ধি বলতে আমরা বোঝাই একটি দেশের বা অঞ্চলের সামগ্রিক আর্থিক ও সামাজিক অগ্রগতি, যার ফলে জিডিপি, মানুষের জীবনমান, আয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, অবকাঠামো, সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। মাননীয় সভাপতি, আজকে আমরা বলছি আগামীর বাংলাদেশ হবে রাজনৈতিক ভাববাদের, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ভাববাদের বুলি আওড়ালে আপনারা কেন তা বিশ্বাস করবেন? কারণ আমরা আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখিয়ে যাব রাজনৈতিক ভাববান কেন গুরুত্বপূর্ণ। বিগত স্বৈরাচার আমলে আমরা দেখেছি সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আবদ্ধ ছিলাম, কিন্তু বর্তমানে তা পরিবর্তিত হয়ে নাগরিক রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হচ্ছে। ফলস্বরূপ আমরা আগামীর বাংলাদেশকে পাবো ন্যায় বিচার ভিত্তিক হিসেবে, যেখানে ব্যক্তি স্বাধীনতা বহাল থাকবে, নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হবে না, আগামীর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে, কারণ রাজনীতি হবে একটি আদর্শ ভিত্তিক রাজনীতি, গণতন্ত্র পুনর্বহাল হবে এবং উদার নৈতিক গণতন্ত্রে আমরা পুনর্বিকাশিত হব। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন বিশ্বব্যাংকের মতে রাজনৈতিক সহিংসতার কারণে 20,000 কোটি টাকা বাংলাদেশে ক্ষতি হয়েছে। কিন্তু বর্তমানে যে রাজনীতিকে আমরা দেখি তা কিন্তু রাজনৈতিক ভাববাদের পর্যায়ে যায় না, কারণ রাজনৈতিক ভাববাদ একটি আদর্শ ভিত্তিক রাজনীতি বা পলিটিক্যাল আইডিয়ালিজম। এটাকে আমরা তখনই পাবো যখন একটি দেশে সুষ্ঠুভাবে নীতিমালা নির্ধারণ করা হবে। যেমন আমাদের দেশের ভবিষ্যতের ক্ষেত্রে বর্তমানে জুলাই সনদ প্রস্তাবিত হয়েছে বা সংস্কার কমিশন নির্ধারিত হয়েছে সংসদের বিভিন্ন নীতিমালা প্রণয়নের জন্য এবং সংস্কার করার জন্য। সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে আমরা কিন্তু বলছি আগামীর বাংলাদেশের কথা। সেই আগামীর বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশে যেখানে আমরা সব কিছুতে সুষ্ঠু বিচার পাবো, এবং তা কিন্তু রাজনৈতিক ভাববাদ অর্জনের মাধ্যমেই একমাত্র সম্ভব। মাননীয় সভাপতি, জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি তরুণদের মধ্যে নাগরিক সম্পৃক্ততা বেড়েছে, নির্বাচন, দুর্নীতি, রাজনৈতিক দমনপীড়ন ইত্যাকার বিষয়ে তরুণরা সরব। আদর্শিক রাজনীতি চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে। তরুণ প্রজন্ম শিক্ষিত জনগোষ্ঠী রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই দাবিগুলো কেবল রাজনৈতিক ক্ষমতা হিসেবে পরিচয় পাচ্ছে না, আদর্শিক দাবি হিসেবে উঠে আসছে, যেমন বিচারহীনতার অবসান, নৈতিক নেতৃত্ব ইত্যাদি। বর্তমান সময়ের দিকে আমরা যদি তাকাই, বিগত ফ্যাসিস্ট রেজিমের তুলনায় বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিতর্ক বেড়েছে 3.4 গুণ। এমনকি 2024 জুলাইয়ের পরে 18 থেকে 35 বছর বয়সী নাগরিকদের মধ্যে 63% নাগরিক রাজনীতিতে সক্রিয় হতে আগ্রহ প্রকাশ করেছে। সূত্র স্থানীয় জরিপ সিপিডি 2025। মাননীয় সভাপতি, জনসাধারণের রাজনৈতিক তৎপরতা, তরুণ প্রজন্মের রাজনীতিতে সক্রিয়তা যে আমাদের প্রজন্মের রাজনীতিকে আশাবাদী করছে, শুধু তাই নয় বরং সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা, জুলাই সনদের অঙ্গীকারনামাগুলো আমাদের বাংলাদেশকে রাজনৈতিক ভাববাদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং রাজনৈতিক ভাববাদের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পাবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শামসুন নাহার মিম। আমি এই পর্যায়ে পক্ষ দল থেকে
সঞ্জিদা আক্তার, ক্যান্টনমেন্ট কলেজ যশোরকে আহ্বান করি। 20 জুলাই 2019 দৈনিক সমকালের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, স্বাধীনতার পর থেকে 2018-19 সাল পর্যন্ত বাংলাদেশে যতগুলো হরতাল এবং অবরোধের সৃষ্টি হয়েছে তার 95% ছিল কিন্তু রাজনৈতিক কারণ। শুধুমাত্র তাই নয়, 5 নভেম্বর 2013 প্রথম আলো পত্রিকার আরও একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল যে এই রাজনৈতিক অস্থিরতায় সৃষ্ট হওয়া হরতালের কারণে বাংলাদেশের একদিনের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অন্তত 1,500 কোটি টাকা, যা কিনা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশের জন্য খুবই হতাশার বিষয়। এবং ঠিক সেই প্রেক্ষাপটেই বলতে চাই, আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। আমি আবারও বলছি, আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বক্তব্য শুরুর আগে আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষের কিছু প্রশ্নের জবাব দিতে চাই। তিনি বলে গিয়েছেন যে জিডিপি বাড়ে কাগজ কলমে। বিজ্ঞ প্রতিপক্ষ, জিডিপি কখনো কাগজ কলমে বাড়ে না, অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে জিডিপি বৃদ্ধি পায়। তিনি আরও বলেছেন যে বৈদেশিক মুদ্রা অর্জনের কথা। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, বৈদেশিক মুদ্রা আপনাদের রাজনৈতিক ভাববাদ দিয়ে আসে না। আজ কর্মমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা দেশের মানুষকে বিদেশে পাঠাচ্ছি, সেইভাবে তারা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা আরও একটু লক্ষ্য করুন, আজ বর্তমান বিশ্বের অর্থনীতির রাজত্ব কিন্তু চীনের হাতে। এবং একটু পেছনে ফিরলে আপনারা দেখবেন যে 1980 সালে চীন তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষাকে বেশি প্রাধান্য দিয়েছিল, যার ফলস্বরূপ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ঘটিয়ে কিন্তু আজ তারা বিশ্বের উন্নত একটি দেশে পরিণত হয়েছে। শুধুমাত্র তাই নয়, একটি দেশের চালিকা শক্তি কিন্তু সেই দেশের জনগণ। এবং 9 মার্চ 2025 প্রথম আলোর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, বাংলাদেশের মোট কর্মক্ষম জনসংখ্যার প্রায় 4.6% মানুষই কিন্তু বেকার। বিজ্ঞ প্রতিপক্ষ, এই চরম লেভেলের বেকারত্বের হারকে আপনারা না কমিয়ে আপনাদের রাজনৈতিক ভাববাদ দিয়ে আপনারা কিভাবে শুধুমাত্র আগামীর বাংলাদেশ গড়বেন, জবাব দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আরও একটু লক্ষ্য করুন, কর্মমুখী শিক্ষা এমন একটি শিক্ষা যা কোনো মানুষ, যে কোনো ব্যক্তিকে একটি বিশেষ পেশা বা কাজের জন্য দক্ষ করে তোলে। এবং বাংলাদেশের প্রায় 14% মানুষই কিন্তু আজ কর্মমুখী শিক্ষার সাথে জড়িত। তথ্যসূত্র দৈনিক যুগান্তর। এছাড়াও আজ কর্মমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে মৎস্য চাষের মাধ্যমে আমাদের বাংলাদেশের জিডিপিতে কিন্তু 2.43% অবদান রাখা সম্ভব হচ্ছে। শুধুমাত্র তাই নয়, আজ তৈরি পোশাক শিল্প খাত থেকেও কিন্তু আমাদের বাংলাদেশের জিডিপিতে অবদান 13%, এবং সেখানে সৃষ্টি হয়েছে 40 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। এছাড়াও আমার বিজ্ঞ প্রতিপক্ষের দাবিকৃত তারা যে বলে গেলেন বৈদেশিক মুদ্রার কথা, তাদের জানানোর অর্থে আমি বলতে চাই যে দ্য ডেইলি স্টারে 2024 সালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে 24 সালে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে 27 বিলিয়ন মার্কিন ডলার, যা মাত্র সম্ভব হয়েছে কর্মমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষকে দক্ষ জনসম্পদে পরিণত করার মাধ্যমে, আপনাদের রাজনৈতিক ভাববাদের মাধ্যমে নয়। আপনাদের রাজনৈতিক ভাববাদ আজ আমাদের আগামীর বাংলাদেশের পরিবর্তে শুধু উপহার দিয়ে এসছে আয়নাঘর, উপহার দিয়েছে হত্যা, উপহার দিয়েছে গুম। বিজ্ঞ প্রতিপক্ষ, আরও একটু লক্ষ্য করুন, একটি দেশের অগ্রগতির মূল কাঠামো শিক্ষা। শিক্ষা একটি মানুষকে দক্ষ, সৃজনশীল এবং মেধাবী করে তোলে। আজ এই শিক্ষাকে কাজে লাগিয়েও কিন্তু আগামীর বাংলাদেশ গঠন করা সম্ভব, কিন্তু আজ সেখানেও প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনাদের রাজনৈতিক ভাববাদ। খবরের কাগজ খুললেই আমাদের চোখে পড়ে শিক্ষা খাতে যে বাজেট প্রণয়ন করা হয় তার 90% জনগণের কোনো কাজে ব্যবহার করা হয় না। 2023 সালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতায় সৃষ্ট হওয়া হরতালের কারণে ব্যাহত হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের 2 কোটি শিক্ষার্থী। বিজ্ঞ প্রতিপক্ষ, 1946 সালের 6 এবং 9 আগস্ট শুধুমাত্র রাজনৈতিক সহিংসতার কারণে কিন্তু জাপানকে একটি পুরো ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল, কিন্তু তারপরেও আজ জাপান বিশ্বের অন্যতম দেশগুলোর একটি, কারণ তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। শুধুমাত্র তাই নয়, 1971 সালে স্বাধীনতার পর আমাদের সমসাময়িককালেই কিন্তু সিঙ্গাপুর আমাদের থেকে উন্নত দেশে পরিণত হয়েছে, কেননা বিগত 50 বছরে কিন্তু তারা তাদের অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রাধান্য দিয়েছে, আর আমরা প্রাধান্য দিয়ে এসেছি আমাদের রাজনৈতিক ভাববাদকে। সেজন্য আজ আমাদের অবস্থান এত নিচে। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, বিগত 50 বছর পূর্বে চীন, জাপান এবং সিঙ্গাপুর যদি তাদের রাজনৈতিক ভাববাদের ঊর্ধ্বে গিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটিয়ে দেশকে আগামীর দিকে গড়তে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো, কেননা জাতি বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করে, আপনাদের কাল্পনিক রাজনৈতিক ভাববাদের আদর্শ নয়, এবং রাজনৈতিক ভাববাদ কখনোই আগামীর বাংলাদেশ গড়বে না।
তাই মাননীয় মডারেটর, আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সঞ্জিদা আক্তার। এই পর্যায়ে বিপক্ষ দল থেকে জাহানারা ফেরদৌস জয়িতা, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, তাকে আহ্বান করছি। নীতিদায়ী কণ্ঠের ভাষা, তাতে জাগে উন্নয়নের আশা। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রিয় শ্রোতাবৃন্দ, সকলকে জানায় আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ। পক্ষদলের দুজন বক্তা তাদের বক্তব্য দ্বারা যে বিষয়টি প্রমাণ করার চেষ্টা করলেন তা হলো আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, হবে অর্থনৈতিক সমৃদ্ধির। কিন্তু এর পক্ষে তারা যে যুক্তিটি দিলেন তাকে আসলেই প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি নির্দ্বিধায় বর্তমান রাজনৈতিক অবস্থার কথা বলে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করুন আমাদের বিতর্কের বিষয়ের দিকে, যেখানে শুরুতেই লেখা আছে আগামীর বাংলাদেশ। এমনকি এই আগামীর বাংলাদেশের দিকে কোনো রকম আলোকপাত না করে আপনারা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছেন। আপনারা বলছেন কর্মমুখী শিক্ষার কথা। বিজ্ঞ প্রতিপক্ষ, কর্মমুখী শিক্ষার নীতিমালা কে নির্ধারণ করে? বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা আজ প্রমাণ করে যেতে চাই যে বাংলাদেশ হবে রাজনৈতিক ভাববাদের, এবং এই ভাববাদ কিন্তু আমাদের মাঝে উৎপন্ন হয়ে গিয়েছে। তার একটি সুস্পষ্ট প্রমাণ আমরা পাই জুলাই বিপ্লব ও সনদে। আমরা এখন বিভিন্ন রাজনৈতিক সংস্কারের নিয়ে কথা বলছি। যেমন এক ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব কাটাতে পারবে না, এমনই একটি বিধান সংবিধানে যুক্ত করার বিষয়ে আলোচনা হচ্ছে, যার ফলে কেউ চাইলেই তার একচ্ছেত্র ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারবে না। এটা কি রাজনৈতিক ভাববাদ নয় বিজ্ঞ প্রতিপক্ষ? সংবিধান সংস্কারের কমিশনের প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে আইনসভা হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যার ফলে আইন প্রণয়নে আসবে স্বচ্ছতা। আইন যদি জনগণের স্বার্থ বিরোধী কোনো কথা বলে তাহলে উচ্চ কক্ষ তা নিমিষেই করে দেবে বাতিল। এগুলোকে আপনারা অর্থনৈতিক সমৃদ্ধি বলবেন নাকি রাজনৈতিক ভাববাদ? আমরা দেখতে পাচ্ছি সংসদে বিরোধী দলের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, এমনকি সত্যনয়ন অনুচ্ছেদ পর্যন্ত বাতিল হবে, যার ফলে কোনো এমপি নির্দ্বিধায় যে কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারবেন। এ তো গেল রাজনৈতিক সংস্থার কথা। তবে একটি দেশের রাজনৈতিক ভাববাদের ক্ষেত্রে জনগণ যে একটি মুখ্য ভূমিকা পালন করে তা আমরা সবাই জানি। আর বাংলাদেশের মানুষের রাজনৈতিক সক্রিয়তা আমাদের বারবার প্রমাণ করে দেয় যে আগামীর বাংলাদেশ হবে রাজনৈতিক ভাববাদের। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন যে দেশের নেতারা একটা সময় 200 থেকে 500 কোটি টাকা দিয়ে বিদেশে সফর করে এসেও তার কোনো জবাবদিহিতা করতে হতো না, সেই দেশে এখন 200-300 টাকা চাঁদাবাজি করলেও তার ছবি উঠে আসে সংবাদ মাধ্যমে। দেশের মানুষ এখন নিজের অধিকার ও দায়িত্ব নিয়ে যথেষ্ট সোচ্চার। তারা এখন ছোট বড় অপরাধকে জনসম্মুখে আনতে ভয় পায় না। এটাই তো রাজনৈতিক ভাববাদ বিজ্ঞ প্রতিপক্ষ। আপনারা রাজনৈতিক ভাববাদ বলতে কি বোঝাতে চাচ্ছেন? রাজনৈতিক ভাববাদের মধ্যে, সংজ্ঞায়নের মধ্যেই রয়েছে একটি আদর্শের বিষয়। আপনারা বলছেন রাজনৈতিক ভাববাদ আমাদের ধ্বংস করছে। একটি আদর্শ কিভাবে একটি জাতিকে ধ্বংস করতে পারে বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, আমরা দেখছি এখন বাংলাদেশের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত রাজনীতি নিয়ে হচ্ছে গঠনমূলক সমালোচনা। জনগণ এখন শুধু সুবিধা চায় না, বরং মূল্যবোধও চায়। জনগণ ন্যায় বিচার, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল বিষয়ে এখন সচেতন, যা স্পষ্টভাবেই একটি শক্তিশালী ভাববাদের দিকে ইঙ্গিত করছে বিজ্ঞ প্রতিপক্ষ। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা অস্বীকার করছি না যে আগামীর বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজন আছে, কিন্তু আমরা এই সমৃদ্ধির পূর্ব শর্ত কিন্তু রাজনৈতিক ভাববাদী, সেটাই প্রমাণ করার চেষ্টা করছি। আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে প্রতিপক্ষের মন্তব্য অনুযায়ী আগামীর বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধিশীল হবে, রাজনৈতিক ভাববাদের নয়। তাহলে বলবো বিজ্ঞ প্রতিপক্ষ, রাজনৈতিক ভাববাদ না থাকলে আমাদের মাঝে যে স্বৈরাচারী শাসক বারবার ফিরে আসবে, যে দেশের শাসন ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলবে, সে কি তা দ্বারা কি আদৌ কোনো রকম অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব? দেশে এর আগেও আমরা দেখেছি বিগত প্রতিপক্ষ, রাজনৈতিক ভাববাদ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন মানে অন্ধ উন্নয়ন, যেখানে সম্পদের সুষম বন্টনে হচ্ছে একটি দিবাস্বপ্ন মাত্র। এর সাক্ষী আজ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে রাজনৈতিক ভাববাদের।
ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জয়িতা। এই পর্যায়ে আমি পক্ষ দল থেকে আখলাক ইসলাম তামিমকে আহ্বান করব। আখলাক ইসলাম তামিম, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়ালে শুনতে পাই প্রতিটি কৃষক চায় তার ফসলের ন্যায্য মূল্য, যুব সমাজ চায় কর্মসংস্থান এবং প্রতিটি ব্যবসায়ী চায় সঠিক লাভ। আজ যেখানে বাংলাদেশের প্রতিটি জনগণের চাহিদা উন্নত জীবনযাত্রা, সেখানে আজ প্রতিপক্ষের দাবি রাজনৈতিক ভাববাদী স্লোগানকে বিশ্বাস করে আগামীর বাংলাদেশ গড়ার শুধু স্বপ্ন দেখা। এবং মাননীয় সভাপতি, সেই রাজনৈতিক ভাববাদ যেই রাজনৈতিক সহিংসতায় এক বছরে মৃত্যু 1400 জন। তথ্যসূত্র প্রথম আলো 1/12/2024। এবং যেই রাজনৈতিক সহিংসতায় কোল খালি হয়েছে মুগ্ধের মায়ের মতো হাজারো মায়ের। এখন প্রশ্ন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা কোনটিকে বেছে নেব? অর্থনৈতিক সমৃদ্ধি নাকি সেই রাজনৈতিক ভাববাদ যেই রাজনৈতিক ভাববাদের মূল লক্ষ্য হলো নিজ স্বার্থ রক্ষা, দেশ বা জনগণের স্বার্থ রক্ষা নয়? ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সুধী সকলকে। আজকে বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির পক্ষে অবস্থান করছি। এবং আমরা বলছি আগামীর বাংলাদেশ তৈরিতে আমরা অর্থনৈতিক সমৃদ্ধির প্রতি অধিক গুরুত্ব আরোপ করছি, যেখানে রাজনৈতিক ভাববাদ একটি সহায়ক মাধ্যম মাত্র। মাননীয় সভাপতি, আমরা আমাদের 3টি ক্ষেত্র দ্বারা বাস্তবমুখী সম্ভাবনার উদাহরণ সহ দেখাতে সক্ষম হয়েছি যে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ দেখব। কিন্তু আজ প্রতিপক্ষ দলের বক্তব্য ছিল সম্পূর্ণ কল্পনার জগৎ, যে কল্পনায় একটি মাত্র বাস্তবতার উদাহরণ পাইনি। তাহলে প্রতিপক্ষ আপনাদের কল্পনার জগৎকে আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা মনে করি আপনাদের কল্পনার জগৎ থেকে আমাদের বাস্তব জগৎ হাজার গুণে শ্রেষ্ঠ, কারণ বাস্তব জগতে আছে সম্ভাবনা। মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যে কথাটি বলে গিয়েছে জুলাই আন্দোলনের কথা, প্রথম বক্তা দ্বিতীয় বক্তা দুইজনই একই সাথে বলে গিয়েছে জুলাই আন্দোলনের কথা। একটু গভীরভাবে চিন্তা করুন, আজ জুলাই আন্দোলন কেন হয়েছিল? আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির অভাবে নাকি আপনাদের রাজনৈতিক ভাববাদের অবিচারের কারণে? মাননীয় সভাপতি, আজ প্রথম বক্তা বলে গিয়েছে যে জুলাই আন্দোলনের পরবর্তী থেকে যুবরা নাকি রাজনীতি করতে আগ্রহ প্রকাশ করছে। এমনই আগ্রহ প্রকাশ করতে পারছে মাননীয় সভাপতি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখতে পাই আজ গুলশানে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে এই যুব সমাজ, যে রাজনৈতিক ভাববাদকে গ্রহণ করে। মাননীয় সভাপতি, যেই রাজনীতি দল নির্বাচনে আসার আগে ইশতিহার দেখায় ব্যাপক আকারে এবং নির্বাচনের পর হয় ফলাফল শূন্য, আর সেই রাজনৈতিক ভাববাদের প্রতি আমরা বিশ্বাস করব? কোনোভাবেই নয়। মাননীয় সভাপতি, বর্তমান বাংলাদেশকে আগামীর বাংলাদেশে রূপান্তর করার জন্য বাংলাদেশে প্রয়োজন প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রয়োজন বিনিয়োগ বৃদ্ধি, অর্থাৎ ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ দিতে হবে। কিন্তু মাননীয় সভাপতি, ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগের কথা বললেই চোখের সামনে যে চিত্রটি ফুটে ওঠে তা হলো 9 জুন ঢাকার মিটফুডে পাথরে আঘাতে সেই সোহাগকে হত্যা করার কথা। তার থেকেও কষ্টের বিষয়, সোহাগের 10 বছরের ছোট্ট শিশুটি আরটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলে, আমার বাবা ছিল একজন সৎ ব্যবসায়ী, শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে আমার বাবাকে পাথর দিয়ে হত্যা করা হয়। মাননীয় সভাপতি, ওই 10 বছরের বাচ্চারা হয়তো ভাবতে বাকি নাই যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আজ রাজনৈতিক ভাববাদ কি ভয়াবহ রূপ ধারণ করেছে। মাননীয় সভাপতি, সাম্প্রতিক সাপ্তাহিক সোনার বাংলা একটি প্রতিবেদনে উল্লেখ করে রাজধানীতে প্রতিদিন 2 কোটি এবং মাসে 6 কোটি টাকা চাঁদাবাজি করা হচ্ছে। এই চাঁদাবাজি কিন্তু আমি আপনার মতো সাধারণ জনগণ করছি না, এই চাঁদাবাজি কিন্তু আজ প্রতিপক্ষের দাবিকৃত রাজনৈতিক ভাববাদ থেকে সৃষ্টি হচ্ছে। মাননীয় সভাপতি, এইচডিআই তথ্য মতে বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান 57তম, অর্থাৎ এরকম একটি ঝুঁকিপূর্ণ বাজারে যে ব্যবসায়ীরা বিনিয়োগ করবে না, বিষয়টি স্বাভাবিক, কিন্তু এই বিনিয়োগ বাজারের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। ঠিক সেই স্থান থেকে প্রতিপক্ষ, আপনাদের কাছে প্রশ্ন, এই বিনিয়োগ বাজার ঠিক করতে কিভাবে আপনাদের রাজনৈতিক ভাববাদ অবদান রাখবে? আশা করি প্রশ্নের উত্তর পাবো, যদিও আমার প্রথম বক্তা দ্বিতীয় বক্তা কিছু প্রশ্ন রেখে গিয়েছিল যার যথাযথ উত্তর এখনো পাইনি। মাননীয় সভাপতি, আজ তারা দাবি করছে রাজনৈতিক ভাববাদ, তাদের রাজনৈতিক ভাববাদ এতই দৃঢ় যে তাদের রাজনৈতিক দলের ব্যক্তিরা তাদের ক্ষমতা রক্ষার জন্য রাতের অন্ধকারে 1000, 5000, 500 টাকা দিয়ে ভোট কিনতে হয়। মাননীয় সভাপতি, দেশের উন্নয়নের চিত্র পরিবর্তন করার জন্য প্রয়োজন অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন। আর যদি জাপান আমেরিকার দিকে লক্ষ্য করি, তারা শুধুমাত্র জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে। ঠিক একই কথা আমরাও বলছি। এই খাতে 2022-23 অর্থ বছরে বাজেট ছিল 10,663 কোটি টাকা, 2024 বছরে তা বৃদ্ধি হয়ে হয় 12,869 কোটি টাকা, যেখানে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাই। মাননীয় সভাপতি, আমরা অর্থনৈতিক সমৃদ্ধির যে ক্ষেত্রগুলি, অর্থাৎ রাষ্ট্রের অগ্রগতি মাপার মাপকাঠি অর্থনীতি, কর্মমুখী শিক্ষা, আত্মকর্মসংস্থান, প্রযুক্তিগত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি, যা আগামী
আগামীর বাংলাদেশ বিনির্মাণের সর্বোচ্চ ভূমিকা রাখে। আর সেই পরিপ্রেক্ষিতে আজ প্রতিপক্ষের দাবি রাজনৈতিক ভাববাদ তো সর্বোচ্চ ভূমিকা পালন করেই না, আবার নাকি সর্বোচ্চ ভূমিকা পালন করাতে বাধা সৃষ্টি করে। মাননীয় সভাপতি, পরিশেষে আমরা বলতে চাই, আমরা আগামীর বাংলাদেশকে রাজনৈতিক বিভাজন থেকে সরিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি দ্বারা এমন একটি বাংলাদেশ রূপান্তর করতে চাই যেখানে প্রতিটি মানুষ তার কর্ম, শিক্ষা, সম্মান, টেকসই ও মাথা উঁচু করে এই দেশে বসবাস করবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আখলাক ইসলাম। এ পর্যায়ে বিপক্ষ দলের তৃতীয় বক্তা এবং তিনি দলনেতা নাজিয়া তাসমিম হক মোহনাকে আহ্বান করছি। মেহেরপুর মহিলা কলেজ। ভাববাদ ছাড়া উন্নয়ন বালির প্রাসাদ, ঝড়ে ভেঙে পড়ে হারায় কেবল স্বাদ। জাতির ইতিহাস, ভাষার ত্যাগ সবই ভাববাদের জয়। এই শক্তি ছাড়া অর্থনীতি কেমন করে হয়? মাননীয় সভাপতি, প্রথমেই বলতে চাই, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নিছক কোনো হিসাবের খেলা নয়, বরং তা নির্ভর করে রাষ্ট্র পরিচালনার আদর্শ, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনমুখী সিদ্ধান্তের উপর। অর্থাৎ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পিছনে অবশ্য দরকার রাজনৈতিক ভাববাদ এবং দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন যে রাজনৈতিক ভাববাদের মাধ্যমে নাকি আমরা আয়নাঘর দিয়ে গেছি। প্রতিপক্ষ আমার একটি বিষয়ে বোধগম্য হচ্ছে না, আপনারা গত 17 বছরের রাজনৈতিক ভাববাদ কোথায় দেখলেন? বিকপ্রতিপক্ষ, মাননীয় সভাপতি, আমরা যদি 5ই আগস্টের পূর্ববর্তী বাস্তবতা এবং পরবর্তী বাস্তবতার কথা চিন্তা করি, তাহলে আমরা স্পষ্ট প্রমাণ পাবো রাজনৈতিক ভাববাদের। 5ই আগস্টের আগে আমরা সরকারের সমালোচনা করতে পারতাম না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দিতে পারতাম না, এমনকি কোনো রকম কোনো লেখালেখি করতে পারতাম না। যদি কোনো পোস্ট দেওয়া হতো তাহলে হত্যাকাণ্ডের মতো বিষয় ঘটে যেত। তার একটি হৃদয় বিদারক উদাহরণ হচ্ছে আবরার ফাহাদ। কিন্তু 5ই আগস্টের পর আমরা সরকারের সমালোচনা করতে পারি, দেশের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের কথা বলি। এই যে রাজনীতি নিয়ে কথা বলা, এগুলো কিসের ইঙ্গিত বহন করে বিজ্ঞ প্রতিপক্ষ? এগুলো রাজনৈতিক ভাববাদের ইঙ্গিত বহন করে। এগুলো আমরা দেখছি বলে আমরা বলছি যে আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের হবে। যদি আমরা এই ইঙ্গিতগুলো না দেখতাম বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে আমরা কখনোই বলতাম না যে আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের হবে। কেননা বিগত 17 বছরে আমরা কখনোই রাজনৈতিক ভাববাদ প্রতিষ্ঠা নিয়ে কথা পর্যন্ত বলতে পারিনি। মাননীয় সভাপতি, আগামীতে আমাদের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিকার থাকবে না, ফলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পর্যায়ের মাদকাসক্ত গুন্ডা পান্ডাদের পরিবর্তে যোগ্য, শিক্ষিত, মার্জিত ব্যক্তিরা ক্ষমতায় আসবে। 70 নম্বর অনুচ্ছেদ পরিবর্তনের কথা বলা হচ্ছে। এতে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। এতদিন ধরে চলমান প্রধানমন্ত্রী যা বলে তাই সঠিক, এ ধরনের রাবার স্ট্যাম্প প্রথার প্রভাব কমবে। হাইকোর্ট বিভাগের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে স্থানান্তরিত হচ্ছে, ফলে পঞ্চগ্রামের জমি বিরোধ নিয়ে আপনাকে আর ঢাকায় আসতে হবে না। স্বাধীন পুলিশ কমিশন হচ্ছে, এটার ইতিবাচক ইম্প্যাক্ট হবে হিউজ। প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে আর রাজনৈতিক হাতিয়ার বানানো হবে না। বিকপতিপক্ষ, অর্থনীতি কে চালায়, জনগণ নাকি নেতৃত্ব? যদি জনগণের অধিকারই না থাকে তাহলে আপনি কোন অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন? ভোটাধিকার হরণ করে, বাক স্বাধীনতা দমন করে গড়ে ওঠা সমৃদ্ধি কি আদেও জনগণের নাকি ক্ষমতাবানদের? মাননীয় সভাপতি, রাজনৈতিক ভাববাদ যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে রাজনৈতিক উন্নয়ন শুধুমাত্র পদ্মা সেতু, মেট্রো রেল এবং ফ্লাইওভারের মধ্যে ক্ষান্ত ছিল। এবং এই ধরনের উন্নয়নে মরিচিকায় ডুবে আমরা দেখেছি যে তাদের দলের অনেক নেতাকর্মী বুক ফুলে বলেছেন, she has made us fly, she has made us stand taller। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা বলে গেছেন, জুলাই বিপ্লবের উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নয়, বরং চেতনা পরিবর্তনের সূচনা, যে চেতনায় রাজনৈতিক ভাববাদ সূচিত। মাননীয় সভাপতি, বিগত সরকারের আমলে কিন্তু আমরা দেখেছি যে উন্নয়ন ছিল ক্ষমতা রক্ষার হাতিয়ার, আর সেখান থেকে জন্ম নিয়েছিল দুর্নীতির। আমরা দেখেছি যে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল 10,000 কোটি টাকা, কিন্তু পরবর্তীতে তা যখন বাস্তবায়ন হয় তখন দেখা গিয়েছিল যে এটি 32,000 কোটি টাকার বেশি লেগেছে। এখানে প্রমাণিত হয় যে পূর্বে দুর্নীতি হয়েছে। কিন্তু চীনের অনেক সেতু, যেমন ইয়াংজি নদীর সেতু, এই সেতু তৈরি করতে স্বল্প বাজেট লেগেছে। এক্ষেত্রে প্রমাণিত হয় যদি আমাদের রাজনৈতিক স্বচ্ছতা থাকতো বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে এই টাকা দিয়ে আমরা আরো অনেক সেতু বানিয়ে ফেলতে পারতাম, কিংবা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারতাম। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন বিনিয়োগ বৃদ্ধির কথা, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, বিদেশি বিনিয়োগকারীরা প্রথমে কি প্রশ্ন করে, এদেশের রাজনৈতিক রং কি, লাল, সবুজ নাকি রং বেরঙা? যদি রাজনীতি এক ভাববাদের উপর দাঁড়িয়ে থাকে, বিনিয়োগকারীরা বুঝতে পারে এরা আগামীতে রং বদলাবে না। এখানে যদি অর্থ বিনিয়োগ করা হয় তাহলে টাকা অন্তত
অন্ততপক্ষে নিরাপদে থাকবে। বিজ্ঞপ্তিপক্ষ পরিকল্পনা ছাড়া যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে সেটি হবে আগামীকাল বৃষ্টি হলে ছাতা কিনবো, কিন্তু প্রতিপক্ষ বিনিয়োগ চাই আবহাওয়ার পূর্বাভাস। মাননীয় সভাপতি, বাংলাদেশের স্টারলিং শুধুমাত্র ইন্টারনেট নয়, এটি মহাকাশ রাজনীতির নতুন অধ্যায়। প্রথমে মনে হতে পারে এর সাথে রাজনীতির কি সম্পর্ক, কিন্তু যদি গভীরভাবে দেখি তবে আমরা দেখতে পারবো এটি রাজনৈতিক ভাববাদের প্রতিফলন। কারণ প্রযুক্তির ক্ষেত্রে উদার রাজনৈতিক ভাববাদ বিনিয়োগ টেনে আনে। আমরা দেখেছি আমেরিকা আমাদের পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করেছে, কিন্তু আমরা আজ এটিও দেখেছি যে আমেরিকার 35% শুল্ক থেকে 20%-এ আনতে সক্ষম হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। কিন্তু এগুলো কেন সম্ভব হয়েছে? এগুলো অবশ্যই রাজনৈতিক দর্শনের কারণে সম্ভব হয়েছে। মাননীয় সভাপতি, যখন রাজনৈতিক ভাববাদ অনুপস্থিত তখন আর্থিক খাতে সততা নষ্ট হয়, রাষ্ট্রের ব্যাংকগুলো প্রভাবশালী গোষ্ঠীর খেলাঘরে পরিণত হয়। আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশে রাজনৈতিক ভাববাদকে ভিত্তি করে অর্থনৈতিক সমৃদ্ধি করতে। কেননা আমরা যদি তা না করি, কথা ছিল রাজনীতির মাধ্যমে দেশের সব সিস্টেম ঠিক করার, কিন্তু আজ বাংলাদেশের সব সিস্টেমে রাজনীতি এমনভাবে ঢুকে গিয়েছে যা নেতিবাচক প্রভাব ছাড়া কিছুই আনছে না। কিন্তু আমরা যদি আগামীতে রাজনৈতিক ভাববাদকে ভিত্তি করে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আনে তাহলে আমরা দেখতে পাবো যে দুর্নীতি ব্যাপক হারে হ্রাস পাবে, মানব সম্পদ দক্ষ হয়ে টেকসই শিল্প কৃষি উৎপাদন বাড়াবে, আন্তর্জাতিক বিনিয়োগ বাড়বে, রপ্তানি বহুমুখী হবে। এই সকল বিষয়গুলো আমরা দেখছি এবং আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের হোক। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে এখন অনেকাংশেই আমরা সেই পথে গতিশীল, কারণ বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝেও রাজনৈতিক সচেতনতা বাড়ছে। এজন্য আমরা বলছি আগামীর বাংলাদেশ রাজনৈতিক সমৃদ্ধি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের গঠনমূলক পর্যায়টি শেষ হয়েছে এবং এখন যুক্তি খণ্ডন পর্যায়ে এসেছি আমরা, এবং এই পর্যায়ে এসে পক্ষ দল থেকে আখলাক ইসলাম তামিমকে আহ্বান করব যুক্তি খণ্ডনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষ দল রাজনৈতিক ভাববাদ বলতে বলতে তারা হয়তো ভাবনার জগতে হারিয়ে গিয়েছে, যার ফলে আমাদের সংজ্ঞায়ন সঠিকভাবে তারা শুনতে পারেনি। মাননীয় সভাপতি, যেখানে আমার দলের প্রথম বক্তা তার সংজ্ঞায়নের 9 শব্দটি দ্বারা স্পষ্টভাবে বুঝে গিয়েছে আমরা রাজনৈতিক ভাববাদকে একদমই সরিয়ে দিচ্ছি না। আমরা বলছি অবশ্যই রাজনৈতিক ভাববাদ দরকার আছে, কিন্তু তা প্রধান ভূমিকা পালন করবে না, এবং যতটুকু রাজনৈতিক ভাববাদের দরকার হবে ততটুকু রাজনৈতিক ভাববাদ হতে হবে সুষ্ঠু রাজনীতি, বর্তমানের মতো এরকম অসুস্থ রাজনীতি নয়। মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষ দল যে বিষয়গুলো দাবি করে গিয়েছে, তারা যে এত দুর্নীতির কথা ছিল, তারা যে এত সকল দুর্নীতির কথা বলে গিয়েছিল, আর সেই স্থান থেকে আমাদের মনে প্রশ্ন আসছে যে এই দুর্নীতিকে আজকে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি করেছে। এই দুর্নীতির পিছনে আজকে শুধু আছে রাজনৈতিক ভাববাদ। পদ্মা সেতুর কথা বললো, কত কিছুর কথা বললো, আজ পদ্মা সেতুতে কেন দুর্নীতি হয়েছে? শুধুমাত্র আজ রাজনৈতিক ভাববাদের অভাবে। মাননীয় সভাপতি, আমরা বলছি যে এই রাজনৈতিক ভাববাদ যেভাবে অপচার করছে, অর্থাৎ আপনারা যে সকল অসুস্থ রাজনীতির কথা বলছেন, এই অসুস্থ রাজনীতি দ্বারা কোনোভাবেই আজ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না। মাননীয় সভাপতি, কথায় আছে যা হয় না 9 মাসে তা হয় না 90 বছরে। আজ 1971 থেকে 2025 পর্যন্ত ছিল রাজনৈতিক ভাববাদ, তারপরে আমরা কোনো সুষ্ঠু বিচার পাইনি। আমাদের নিজেদের প্রতিবাদ নিজেদের কাছেই করতে হয়েছে, সমাজে যে কোনো প্রতিবাদ করতে পারিনি, কারণ ভয় কাজ করতো। আমাদের অবস্থা যদি মুক্তাগাছার ফিরোজের মতো হয়, রাজনৈতিক সহিংসতার কারণে আমারও যদি 18 বছরে মৃত্যু হয় শুধুমাত্র প্রতিবাদের জন্য, মাননীয় সভাপতি, যেখানে 54 বছর ধরে রাজনৈতিক ভাববাদ কিছু আনতে পারিনি, সেখানে আজ প্রতিপক্ষ দলের 3 জনের 15 মিনিট বক্তব্য কি আনবে? মাননীয় সভাপতি, আজ তারা আমেরিকার কথা বলছে, কিন্তু আমেরিকা কিভাবে উন্নত হলো? আমেরিকা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধিকে কাজে লাগিয়ে উন্নত হয়েছে, যা আমি আমার বক্তব্যে বলে গিয়েছিলাম যে আমেরিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে। তারা কোনোভাবেই তারা রাজনৈতিককে প্রাধান্য দেয় না। আজ আপনারা বলছেন যে রাজনৈতিক মতাদর্শনকে গুরুত্ব আরোপ করা। আজ যদি আমরা মালয়েশিয়ার দিকে লক্ষ্য করি, মালয়েশিয়ার রাজনৈতিক মতাদর্শনের ঊর্ধ্বে গিয়ে একটি উন্নত দেশে পরিণত হয়েছে, তাহলে আমরা কেন পারবো না? মাননীয় সভাপতি, আজ প্রথম বক্তা বললেন রাজনৈতিক ভাববাদের একটি বিষয় হচ্ছে মত প্রকাশ। আমরা কি তা দেখছি? কোনোভাবে মত প্রকাশের আমরা স্বাধীনতা দেখছি না। আর যদি মত প্রকাশ হতো তাহলে আজ ফিরোজের মতো লোকের মৃত্যুবরণ হতো না। মাননীয় সভাপতি, তাদের দ্বিতীয় বক্তা বললেন 10 বছর ধরে প্রধানমন্ত্রী থাকবে না এমন একটি সংবিধান জারি করা হচ্ছে। জারি করা হচ্ছে, হবে, কিন্তু কবে হবে তার তো কোনো সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না। মাননীয় সভাপতি, এই ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যতের পরে কিভাবে বিশ্বাস করব, যেখানে 54টি বছর নষ্ট হয়ে গেল? আমরা তো আর চাবো না আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই রাজনৈতিক ভাববাদকে প্রধান গুরুত্ব আরোপ করে আমাদের আগামী বছরগুলো নষ্ট করব। আপনাদের বক্তব্য সম্পূর্ণ ছিল হবে, সে যা একটি কল্পনার জগৎ, এই কল্পনার জগতে আর আমরা বিশ্বাস করব না মাননীয় সভাপতি। এবং তারা যে বিষয়টি দাবি করে গেল অপসংস্কৃতির কথা, আজ অপসংস্কৃতি কেন হচ্ছে? শুধুমাত্র এই রাজনৈতিক ভাববাদ থেকে অপসংস্কৃতি তৈরি হচ্ছে, কোনোভাবে অর্থনৈতিক সমৃদ্ধি থেকে অপসংস্কৃতি তৈরি হচ্ছে না। আপনারা কোনো উদাহরণ দেখাতে পারবেন
করবেন না। মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, তারা যেহেতু রাজনৈতিক ভাববাদের কথা বলছে এবং সুষ্ঠু বিচারের কথা বলছে, যেহেতু তারা কোনো ধরনের বাস্তব উদাহরণ দেখাতে পারেনি, তাহলে আমরা কোনোভাবে মনে করি না যে রাজনৈতিক ভাববাদ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। আমরা মনে করি আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সমৃদ্ধি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি তানজিমা তাসনিম হক মোহনাকে, মেহেরপুর সরকারি মহিলা কলেজ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে যুক্তি খণ্ডন পর্বে আবারও কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন সোহাগের কথা, কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি তাহলে আমার দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে, কিন্তু এই তরুণদের অধিকাংশই কেন দেশ থেকে বের হয়ে যেতে চায়? শুধুমাত্র কি অর্থনীতির কারণে? বরং নয়, কারণ এদেশে জীবনের নিরাপত্তা নেই। চীনের স্টুডেন্টরা উচ্চতর শিক্ষা শেষ করে আবার চীনেই ফেরত আসে। আগামীতে যদি আমরা রাজনৈতিক ভাববাদের প্রতি গুরুত্ব আরোপ না করি তাহলে আমরা দেখব যে 17 বছর যেমন শেখ হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল, ঠিক সেরকমই 17 বছর পর আমরা আবারও একটি শেখ হাসিনাকে ফেরত পাবো। মাননীয় সভাপতি, বাংলাদেশের মেধাবীরা দেশ ছেড়ে চলে যায়, এর কারণ কখন তার সন্তান অসুস্থ হতে পারে, একটা রাজনৈতিক চামচা এসে যে কাউকে অসম্মান করতে পারে যে কোনো পরিস্থিতিতে। বাজেট চুরির জন্য যুদ্ধ বিমান, দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হওয়া সত্ত্বেও যে কোনো সময় বাবা মা তার সন্তানকে যেখানে পাঠিয়ে নিরাপদে থাকে সেখানে বিমান বিধ্বস্ত হয় এবং সন্তানদের লাশ নিয়ে তাদেরকে ফেরত আসতে হয়। সোহাগের কথা যে তারা বলে গেলেন, কিন্তু আমরা যদি আগামীতে রাজনৈতিক ভাববাদ প্রতিষ্ঠা না করি তাহলে কিন্তু কখন কে আমাদের শরীরের অর্ধবিত শরীরের উপর উঠে নাচবে, কখন কে আমাদের শরীরের উপর পাথর নিক্ষেপ করবে তা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অর্থনৈতিক সমৃদ্ধি বলতে বুঝিয়েছেন একটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নকে, কিন্তু একটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়ন কখন হবে? যখন রাজনৈতিক ভাববাদ প্রতিষ্ঠিত হবে। একটি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে 7% মানুষের হাতে দেশের 50% সম্পদ। রাজনৈতিক ভাববাদ প্রতিষ্ঠা না হলে উন্নয়ন হবে অসাম্য, ধনী আরো ধনী হবে, টেকসই উন্নয়ন বা সামগ্রিক কোনো উন্নয়ন আসবে না। মাননীয় সভাপতি, তারা বলেছে রাজনৈতিক ভাববাদ কিভাবে পেটের ভাত নিশ্চিত করবে, কিন্তু মাননীয় সভাপতি, রাজনৈতিক ভাববাদ কেন পেটের ভাত নিশ্চিত করবে না? কেননা রাজনৈতিক ভাববাদ প্রতিষ্ঠিত হলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে, দেশের ক্ষেত্রে দুর্নীতি কমবে এবং কৃষকরা, তারা বলেছে কৃষকরা আজকে ন্যায্য মূল্যে দাবি করছে তাদের ফসলের। রাজনৈতিক ভাববাদ প্রতিষ্ঠিত হলেই কিন্তু কৃষকরা তাদের ফসলের জন্য ন্যায্য মূল্য পাবে। তারা বলেছে যে বিদেশি বিনিয়োগকারীরা দেশে আসতে কেন ভয় পাচ্ছে? আসলে বিদেশি বিনিয়োগকারীরা দেশে আসতে ভয় পাচ্ছে না। বাংলাদেশের বিজনেস সামিট 2025-এ আমরা দেখেছি মোট 3500 কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বিডা। এক্ষেত্রে আমরা রাজনৈতিক স্বচ্ছতার একটি উদাহরণ কিভাবে পাই জানেন বিজ্ঞ প্রতিপক্ষ? কেননা এই সামিটে প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপির জন্য আলাদা আলাদা কক্ষ রাখা হয়েছিল, যার কারণে বিদেশি বিনিয়োগকারীরা এদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারে। কিন্তু আমরা এও দেখেছি যে বাংলাদেশে $22 বিলিয়ন বিনিয়োগের কথা বলেছিল স্যামসাং, বিশেষ করে চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে। কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জমি সংক্রান্ত বিরোধের কারণে পরবর্তীতে তা ভিয়েতনামে চলে যায়। একটি দেশে রাজনৈতিক বিনিয়োগ কিন্তু টেনে আনতে পারে, একটি দেশে বিনিয়োগ কিন্তু টেনে আনতে পারে রাজনৈতিক ভাববাদ। কেননা রাজনৈতিক ভাববাদ থাকলে বিনিয়োগকারীরা দেশের প্রতি দেশে আসতে আরো আগ্রহী হবে। এজন্যই আমরা বলছি যে আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের হবে। আমরা অর্থনৈতিক সমৃদ্ধিকে কোনোভাবেই অস্বীকার করছি না, কিন্তু ভাববাদ প্রতিষ্ঠা করে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবো। কেননা অর্থনীতি নিজে কিছুই না, এটি এক প্রকার শক্তি এবং সেই শক্তি কোন দিকে যাবে তা নির্ধারণ করে রাজনীতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তানজিমা সুন্দর বক্তব্যের জন্য। চুক্তি খণ্ডন পর্ব অত্যন্ত চমৎকার ছিল। উভয় দলের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা এমন একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছো, এটা খুবই একটা ডেলিকেট ব্যাপার। বিষয় ছিল আগামীর বাংলাদেশে রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। এখানে কতগুলি কি ওয়ার্ডস আছে, আগামীর, ভাববাদ এবং অর্থনীতি। বাংলাদেশের মতো একটা ফ্রেজাইল অর্থনীতিতে সেখানে কেবল রাজনৈতিক ভাব দিয়েই এর সমৃদ্ধি আনা সম্ভব না, কারণ বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে কেবল বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারের উপর নয়, বাইরের ব্যাপারের উপরেও। এবার আমাদের আমেরিকান যে ট্যাক্স 35% ছিল যখন দেওয়া হলো, তখন কিন্তু আমাদের দেশের অবস্থা অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থায় আমরা চলে যাচ্ছিলাম। সেই ট্যাক্স নিয়ে বার্গেনিং করাতে সেটা এখন 20% এসে ঠেকেছে এবং সেটাও কতটুকু আমাদের কাজে লাগবে আমি জানি না। সেখানে রাজনৈতিক ভাববাদের কন্ট্রিবিউশন অবশ্যই আছে, কিন্তু এগুলি ছাড়াও আন্তর্জাতিক রাজনীতির ব্যাপারও জড়িত। তবে যাই হোক, পক্ষের দল অর্থাৎ ক্যান্টনমেন্ট কলেজ যশোর এবং বিপক্ষের দল মেহেরপুর সরকারি মহিলা কলেজ মেহেরপুর
আমি তাদের উভয়ের বক্তব্যের মাঝে অনেক যুক্তি খুঁজে পেয়েছি। একটি দেশের ছাত্ররাই কিন্তু ভবিষ্যৎ। এই জুলাই বিপ্লব সম্ভব হয়েছে মূলত ছাত্রছাত্রীদের জন্য। সেখানে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেই অকুতোভয় সাহসের প্রদর্শন করে সরকারের যেই অবস্থান ছিল সেখান থেকে তাদের দাবি আদায় করতে গিয়ে যে পরিবর্তন দেশে এনেছে তা কেবল সাহসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সেখানে রাজনৈতিক আদর্শ একটা ব্যাপার ছিল। তো আমি অপেক্ষা করছি আমার বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ের জন্যে, যে রায় পেলেই আমরা জয়ী দলকে ঘোষণা করতে পারব। তবে এখানে হার জিতের কোনো ব্যাপার নেই, দুই দলেই খুব চমৎকারভাবে তাদের যুক্তি এবং যুক্তি খণ্ডন করেছে। যে দল জয়ী হবে সেই দল যে বিশেষ কিছু করে ফেলেছে তা নয়, যে দল হারবে সেটাও হারার মাধ্যমে মানুষ অনেক কিছু শিখে। যেই সমস্ত ফ্যাক্টরসগুলি আলোচনায় এসছে তা সত্যি প্রশংসার দাবিদার। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি রেজাল্টের। আমি এখন অফিসিয়ালি ফলাফল ঘোষণা করছি। আজকের বিষয় ছিল আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। বিজয়ী দল ক্যান্টনমেন্ট কলেজ, যশোর সেনানিবাস। শ্রেষ্ঠ বিতার্কিক আখলাক ইসলাম তামিম, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর সেনানিবাস। বিজয়ী দলের ব্যালট 03, বিজেপি দলের ব্যালট 0। ধন্যবাদ আপনাদের সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য।